পরিবর্তন। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। নুজ্জ দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে, আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকি খেলেন সোনু পণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলেমেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আদলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। হেঁট মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সোনু পণ্ডিত। সে আজ বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন সোনু পণ্ডিত, 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরীর তখন যৌবনকাল। নতুন বিয়ে করা বউ নিয়ে গাঁয়েই থাকতেন তিনি। গায়ে থেকে জমিদারির তদারক করতেন। বর্ষার মৌসুমে সাঙ্গপাঙ্গ নিয়ে দক্ষিণের ঝিলে যেতেন বুনো হাঁস আর কালো বক মারতে। অবসর সময় তাস পাশার দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটা স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরীরও বেশ আগ্রহ দেখালেন। বললেন সে তো বড় ভালো কথা। গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুল দিয়ে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ধেনো জমি ছিল সোনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল, তবুও চৌধুরীর নামেই স্কুলটা নামকরণ করেছিলেন তিনি, জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরেক আটা 4 কোণী ফলকের ওপর জুলু চৌধুরীর নামটা জলজল করত সকাল বিকেল। আজও করে, যদিও অকস্মাৎ ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকা দরকার। সোনু পণ্ডিত ভেবেছেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন, কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আটকে উঠলেন জুলু চৌধুরী। বললেন পাগল, টাকা পয়সার কথা মুখেও এনো না কখনো। দেখছো না কত বড় স্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে যাচ্ছে। আদলা পয়লা নেই হাতে, এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক তা আর চান না চৌধুরী সাহেব। কেউই চান না, না চৌধুরী না সরকার, কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় 2 চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গায়ের লোকগুলো উন্মুক্ত হয়ে প্রতীক্ষা করছিলেন তার অপেক্ষায়। ফিরে আসতে জিজ্ঞেস করলো, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা, 1 পয়সাও আর পাইবা না তার কাছ থাইকা। সেই আশা ছাইরা দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো ছেইলা পেইলাগুলা
বুঝি মূর্খ থাকব? তা আর কি কইবার আছে কও? আমি তো আমার সাধ্যমতো করছি, আসতে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত বলল, তুমি আর কি কইরবা পণ্ডিত? তুমি তো এমনেও বহুত করছো, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছো স্কুলের পিছনে। তুমি আর কি কইরবা? দুপুরের তপ্ত রোদে তখন খাঁ খাঁ করছিল মাঠ ঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া। আমাগো বাপদাদা 14 পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই, খ্যাতের কাজ কইরা খাইছে। আমাগো ছেইলা পেইলারাও তাই করব, লেখাপড়ার দরকার নেই। তা মন্দ কও নাই ব্যাপারী। তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজি, লেখাপড়ার কোনো দরকার নেই। আমাগো বাপদাদায় লেখাপড়ায় কারে কয় জানতোই না। বাপদাদায় জানতো না দেখা বুঝি আমাগো ছেইলা পেইলাগুলাও কিছু জানবো না? ইতা কিতা কৌমিয়া। তকু শেখ রুখে দাঁড়ালো ওদের উপর। সোনু পণ্ডিত বলল, আগের জমানা চইরা গেছে মিয়া, এই জমানা আইছে লেখাপড়ার জমানা। লেখাপড়া না জানলে এই জামানায় মানুষ কদর হয় না। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু কইরবা? জোয়ান ছেলে তরাবালি অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দেব না তা বুঝাই গেল। আর গভর্নমেন্টর কথা রাইখা দাও, গভর্নমেন্টও মইরা গেছে। অহন কি কইরবা? একটা কিছু করো। কি কইরবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটা আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক, লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবো ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব হইছো, যাও স্কুল আমরাই দিমু। কারো পরোয়া করি না, না গভর্নমেন্টও না চৌধুরী, বলে কোমরে গামছা আটল হাসমত। বুড়ো হাসমতকে কোমরে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তরাবালিও লাফিয়ে উঠল, বলল, টিনের ছাদ যদি না দিবার পারি অন্তত সনের ছাদ তো দিবার পারমু একটা। কি মিয়ারা? হ ঠিক ঠিক কথাই কইছো আলির পো। গুঞ্জন উঠল চারদিকে। হাসমত বলল, মক্ষম প্রস্তাব। ছনের ছাদই দিমু আমরা। ছনের ছাদ দিতে কয় আটি ছন লাগব? কি পণ্ডিত চুপ কইরা রইলা কেন, কও না। কমপক্ষে 30টা লাগব। মুখে মুখে হিসাব করে দিলেও সোনু পণ্ডিত। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমাগো। আমি 2টা দিমু পণ্ডিত, আমারটাও লিস্টি করো। এগিয়ে এসে বলল কদম আলী। তরাব বলল, আমার কাছে ছন নাই, ছন দিবার পারমু না আমি। আমি বাঁশ দিমু গোটা 7 কুড়ি। বাঁশও তো 7-8 কুড়ির কম লাগব না। হ ঠিক সবাই সায় দিল ওর কথায়। 2 দিনের মধ্যে যোগাযন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো, তার সাথে বেতো এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গা বসে গলা খাঁকিয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছো মিয়ারা, কিন্তু যারা গতর খাটাইব তাগরে পয়সা দিব কে? হ্যাঁ তাই তো। কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠল সোনু পণ্ডিত। এইটা বুঝি একটা কথা হইল, নিজের কাম নিজে করমু, পয়সা আবার কে দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও মিয়ারা শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছকে খালপাড় থেকে টেনে নিয়ে এলো তরাব।
টান মারো না মিয়ারা, টান মারো। হুঁ, মারো জোয়ান হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো, টান মারো, টান মারো। আস্তে আস্তে এত তরবর করলে অয়, বলল বুলির বাপ। হুঁ, কামের মানুষ হেইয়ো, আপনা কাম হেইয়ো, টানো টানো। মরা চৌধুরী হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তরাব আর তকু। হাসলো সবাই। খক খক করে কেশ নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্টও কইলা না মিয়ারা, মরা গভর্নমেন্টও কইলা না। মরা গভর্নমেন্টও হেইয়ো, গভর্নমেন্টর লাশ হেইয়ো, টানো টানো। করম মাঝি চুপ করেছিল এতক্ষণ। বলল, ফুর্তিসে কাম করো মিয়া, আমি সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা। বাহ বা মাঝির পো, বাহ বা, চালাও ফুর্তি। কাল কণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কোচকালো। কি বাক্স আলি, সিন্নির গন্ধে ধাইয়া আইসে বুঝি, কদিনের উপাস? যতদিনেরই ওই, তোমার তাতে কি? ব্যাপারীর কথায় খেপে উঠল কাদের বক্স। এত দেমাক দেখাও কেন মিয়া, উপাস কেডা না থাকে, তুমিও থাকো, সকালে থাকে। ঠিক ঠিক, তফু সমর্থন করলো তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধবেলা উপাস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারবো জীবনের একদিনও উপাস থাকে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তরাব বলল, কি মিয়ারা, কিতা নিয়া তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। হুঁ, মারো জোয়ান হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো, মরা চৌধুরী হেইয়ো। আহারে চৌধুরী রে, খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসাথে। আকরম হাজে রুষ্ট হলো ওদের উপর। এত বাড়াবাড়ি ভালা না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালা না। এখনও চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়ে এত বাড়াবাড়ি ভালা না। চাষ করি তো মাগনা চাষ করি না কি মিয়া? তরাব রেগে উঠল ওর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিই তারে, পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলো সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। বিড়ির টান মেরে কদম আলী বলল, গভর্নমেন্টরে আর চৌধুরী আইনা একবার দেখাইলে ভালা হইব পণ্ডিত। তাগরে ছাড়াও চলবার পারি আমরা। হ তাগরে ছাড়াও চলবার পারি। ঘাড় বাঁকালো সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বট গাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলক, তার উপর জুলো চৌধুরীর নামটা জলজল করে সকাল বিকেল। ওইটার এইখানে কেন, বলো তকু শেখ। ওইটারে ফালাইয়া দে, ওইটা ভাসাইয়া দে ওইটারে খালের ভেতর। তরাব আলী বলল, ভাসাইয়া দে খালে? চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করলো তরাব। থাম ফালাইস না, এদিকে আন। কালো চারকোনি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেললো তরাব আলী। তারপর বুড়ো হাসমতের কঙ্কে থেকে একটা কাঠকয়লা তুলে নিয়ে অপুটু হাতে কি যেন লিখলো সে ফলকটার উপর। সোনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল, ওইখানে কি লেখবার আছে আলির পো? কিতা লেখবার আছে ওইখানে? পইরা দেহ না পণ্ডিত। পইরা দেহ। 8 হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তরাব। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেরে মৃদু স্বরে পড়লেন সোনু পণ্ডিত। সোনু পণ্ডিতের স্কুল। পরেই বার্ধক্য জর্জরিত মুখটায় লজ্জা রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাছো আলির পো? ইতা কিতা কইরাছো? ঠিক কইছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসলো বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা আরো নুয়ে এসেছে সোনু পণ্ডিতের।